আচ্ছা, ফার্স্ট ব্যাপার হচ্ছে প্রথম ব্যাপারটা হচ্ছে যে সেপারেশন অফ ভেরিয়েবলস। আমরা এটাকে ইউজ করি টু সলভ মেনি ভেরিয়েবল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস। ঠিক আছে, এবার মেনি ভেরিয়েবল পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনস বিভিন্ন জায়গায় বারবার পাওয়া যাবে। এখনো পর্যন্ত তোরা সব থেকে বেশি পেয়েছিস ইলেকট্রোস্ট্যাটিক্সে, কেননা সেখানে ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করতে হয়েছে। ল্যাপ্লাস বা পয়সনটা তো আরো ঝামেলা, তো ওটা তোরা ল্যাপ্লাসটাই করেছিস। এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে। ইভেনচুয়ালি পরবর্তীকালে হিট ইকুয়েশন, ওয়েভ ইকুয়েশন, তারপর কোয়ান্টাম মেকানিক্সে তো প্রচুর পাবি, মানে সব সময় সব জায়গায় পেতেই থাকবে। ঠিক আছে, এবার সেপারেশন অফ ভেরিয়েবলস, সেটার মূল কথা হচ্ছে একটা অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন হলো এই সেপারেশন অফ ভেরিয়েবলসটা মূলত মানে একটা জিনিসের উপরেই দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে অরিজিনাল যে মানে একটা কোনো পিডি আছে, তো সেখানে সাপোজ একটা ফাংশন আছে এফ, যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন, বা সেটা হয়তো আর থিটা ফাই এর ফাংশন, তো যারই ফাংশন হোক না কেন, মেন অ্যাজাম্পশন হচ্ছে যে এটা প্রোডাক্ট ফর্মে আছে, এবং এটাকে বা এটাকে আর কি, এদেরকে আমরা ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের প্রোডাক্ট হিসাবে লিখতে পারি। অর্থাৎ কি, এফ এক্স ওয়াই জেড ক্যান বি রিটেন অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট, মানে প্রোডাক্ট অফ ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস অফ এক্স ওয়াই এবং জেড, বা আর থিটা ফাই। ঠিক আছে, তো এই অ্যাজাম্পশনটা বেসিক্যালি খুবই অ্যাডহক অ্যাজাম্পশন, মানে এটা নিশ্চয়ই তোদেরও এটা মনে হয়েছিল যে হঠাৎ করে আমি সমস্ত রকম কত কিছুই তো সলিউশন হতে পারে। ঠিক আছে, তো আমি সবকিছুই বাদ দিয়ে হঠাৎ করে আমি এটা ধরতে যাবোই বা কেন, তারপর সেটাকে কাজে লাগিয়ে আমি এত বড় বড় বিখ্যাত বিখ্যাত ইকুয়েশন সলভ করবো, তো হঠাৎ আমি এটা কেনই বা করতে যাবো, এটা নিশ্চয়ই তোদের মনে হয়েছে। তো ব্যাপার হলো, মানে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তো অনেক সলিউশন হতে পারে, মানে আমি এক্ষুনি এটা দেখিয়ে দিতে পারি যে কোনো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা মানে অলরেডি এইভাবে তোরা সলভ করেছিস, তোরা তো কিছু করেছিস ল্যাপ্লাস ইকুয়েশন, তো যেটাকে তোরা অলরেডি এই রকম ধরে সলভ করেছিস, ওই সেম ইকুয়েশন এই ধরনের কোনো ফাংশন দিয়েও স্যাটিসফাই হতো। মানে বলতে চাইছি পাতি অ্যাডিটিভ ফর্মেও স্যাটিসফাই হতো। তারপর ওইগুলো তো আমি ছেড়েই দিলাম যে অরিজিনাল ফাংশনের মধ্যে তো এরকমও থাকতে পারে, ই টু দ্য পাওয়ার, না ই টু দ্য পাওয়ার দিলে হবে না, সেটা তো আর প্রোডাক্টে লেখা যায়। হ্যাঁ, সিম্পল কোনো একটা ফাংশনের মধ্যে একটা 2xy এইরকম মার্কা টার্ম মতো থাকতে পারে, মানে বলতে চাইছি 2xy প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, তো এই জিনিসটা তো কোনো অ্যাঙ্গেল থেকেই, মানে আমরা সাধারণত যে ধরনের ফাংশন দেখি, ঠিক আছে, বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন ব্রাঞ্চে আমরা যে ধরনের ফাংশন দেখি, সেগুলো তো কখনোই ঠিক এক্স্যাক্টলি এরকম ভাবে লেখা যায় এরকম এত সুন্দর ভদ্রসভ্য ফাংশন তো আমরা কখনো দেখি না। আমরা আরবিট্রারি নানান রকমের ফাংশন দেখি। তো হঠাৎ করে আমি যে এরকম একটা ধরে নেব, সেটা ধরে আমি দিব্যি অঙ্ক করতে শুরু করে দেবো, তো এই ব্যাপারটা কেন? সেটার অ্যান্সারটা হচ্ছে, সেটা অ্যান্সারও নিশ্চয়ই তোরা পরে পেয়েছি, সেটা হচ্ছে এই যে এই যে এইভাবে একটা ধরে আমরা অঙ্কটা শুরু করি, যেমন একটা উদাহরণ নিচ্ছি, একটা খুব ছোট্ট উদাহরণ, যেমন ধরা যাক একদম আমি গ্রিফিথসের 1 নম্বর এক্সাম্পলটাই বলছি। প্রথম অঙ্কটা এক্সাম্পলটা যেটা ছিল যে টু ইনফাইনাইট গ্রাউন্ডেড মেটাল প্লেটস
যেটা they lie LIE parallel to the XZ plane। ভালো কথা। এবারে 1 মানে একটা মেটাল প্লেট at y equal to 0 এবং অন্যটা the other at y equal to a। The left end at x equal to 0 is closed with infinite strip insulated from the two plates and অনেক কিছু অনেক কষ্ট করেছে অঙ্কটা বানানোর জন্য। maintained at a specific potential v naught যেটা কনস্ট্যান্ট নয়, যেটা y এর ফাংশন। find the potential inside this slot। আচ্ছা, তো এখানে বলেছে যে দুটো মেটাল প্লেট আছে যেটা ইনফাইনাইট এবং গ্রাউন্ডেড অর্থাৎ v equal to 0। তারা কিভাবে আছে না প্যারালাল টু দ্য এক্সিট প্লেন আছে। তো এক্স ও এক্স এর আচ্ছা আঁকার সুবিধের জন্য এটাকে একটু ইয়ে করা যাক। এক্স ওয়াই জেড আঁকার সুবিধার জন্য এক্সজেড প্লেনটাকে নিচে রাখলাম আর কি। ওকে, এবার দুটো প্লেট আছে যারা এক্সজেড প্লেনের সঙ্গে প্যারালাল। এবার কোথায় কোথায় আছে না একটা আছে y equal to 0 তে আর একটা আছে y equal to a তে। y equal to 0 এবং y equal to a। সুতরাং তাহলে একটা মেটাল প্লেট এইভাবে আছে এবং আরেকটা মেটাল প্লেট এইভাবে আছে। ঠিক আছে, এবং এটা ইনফাইনাইট মানে একদম পুরোটা জুড়ে আছে আর কি। ঠিক আছে, তাহলে একটা এই আর একটা। আচ্ছা, এইবার কি বক্তব্য, লেফট এন্ড অ্যাট x equal to 0 is closed। তার মানে এই পাশটাতে তার মানে কিছু নেই, তাহলে এদিকটা মুছে দিই, এদিকটা এঁকেছিলাম, এই সাইডটাতে কিছু নেই। তাহলে এই দিকটা, এই দিকে মুখ বন্ধ আছে। এদিকটা ক্লোজ। এটা কোন পয়েন্ট, এটা হচ্ছে x equal to 0। এখানে একটা ইনফাইনাইট স্ট্রিপ দিয়েছে, মানে যেটা এপাশে এবং এপাশে ইনফাইনাইটলি চলছে। এটা উপরের এবং নিচের প্লেটের থেকে ইনসুলেটেড, তাহলে উপরের আর নিচের প্লেট এরা গ্রাউন্ডেড, অর্থাৎ এখানে v equal to 0।
উপরের আর নিচের প্লেট গ্রাউন্ডেড, এখানে ভি ইকুয়াল টু 0। তার থেকে এইদিকে স্ট্রিপটাকে ইনসুলেট করেছে, না হলে তো এটাও ভি ইকুয়াল টু 0 হয়ে যেত। তাহলে কিছু একটা ভাবে ইনসুলেট করা আছে, মাঝখানে কিছু একটা দিয়ে ইনসুলেট করা আছে করে এইবার এখানে যে স্ট্রিপটা আছে সেখানে পোটেনশিয়ালটা ওরা রেখেছে ভি নট, যেটা আবার পুরোপুরি কনস্ট্যান্ট নয়, এটা ওয়াই এর ফাংশন, অর্থাৎ এখানে একরকম পোটেনশিয়াল, উপরে একরকম, এখানে একরকম, ওয়াই অ্যাক্সিস ওয়াই এর ফাংশন। এইরকম একটা জবরজং একটা সেটআপ, কিন্তু এরকম সেটআপ অনেক কাজে লাগে, পার্টিকেল ট্র্যাপ করতে কাজে লাগতে পারে, সেগুলো পরে আস্তে আস্তে জানবি। তো এইবার এদের বক্তব্যটা হচ্ছে যে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ইনসাইড দ্য স্লট। এবার যেহেতু এখানে চার্জ নেই, তাহলে এটা ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করছে, কোনো চার্জের কথা এখানে বলা হয়নি, চার্জের কোনো প্রেজেন্স নেই। 2 নম্বর কথা হচ্ছে কি এখানে জেড সিমেট্রি আছে, ঠিক আছে। জেড অ্যাক্সিসটা এখানে মানে জেড এর পজিশনের উপর কোনো কিছুই ডিপেন্ড করছে না, কারণ এই যে ভি নট এটা শুধুমাত্র ওয়াই এর ফাংশন, এটা কিন্তু জেড এর ফাংশন নয়, ঠিক আছে। তার মানে জেড এর মানে জেড এর উপর ডিপেন্ড করছে না, পুরো প্রবলেমটাই এখানেও যেমন, এখানেও তেমন, এখানেও তেমন, সব জায়গাতেই তাই, ঠিক আছে। আর প্লেটটাও ইনফাইনাইট, এটাও ইনফাইনাইটলি চলছে এবং এটাও ইনফাইনাইটলি চলছে। তো মোদ্দা কথা জেড এর উপর যেহেতু মানে এই সিস্টেমটা জেড এর উপর যেহেতু ডিপেন্ড করছে না, সমস্ত জেড এর জন্য এই সিস্টেমটা একই রকম দেখতে, অতএব the potential will be a function of x and y only, এবং এখানে কোনো চার্জ নেই, সুতরাং ল্যাপ্লাস ইকুয়েশন স্যাটিসফাই করবে। সুতরাং del 2v del x2 del 2v del y2 equal to 0। এই হলো গিয়ে আমার পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার সঙ্গে বাউন্ডারি কন্ডিশন যেগুলো বলে দিয়েছে সেগুলোই। কি কি বলে দিয়েছে? প্রথমত উপর নিচ গ্রাউন্ডেড আছে, এই যে একটা 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন, এই তিনটে এখনই চোখের সামনে দেখতে পাওয়া যাচ্ছে। সো নাম্বার 1 ইজ v equal to 0 যখন y equal to 0। এই যে v equal to 0 যখন y is 0, আর v equal to 0 যখন y is equal to a, ঠিক আছে। এটা a, এই পয়েন্টটা। তাহলে 2 নম্বর হচ্ছে v equal to 0 যখন y equal to a। 3 নম্বর বাউন্ডারি কন্ডিশনটা কি? v equal to v naught কেবলমাত্র ফাংশন অফ y যখন x equal to 0, ঠিক আছে। এই যে এই স্ট্রিপটা যখন x 0 তখন v হচ্ছে v naught y। দেন এইবার এই তিনটে তো দেওয়া আছে, তার সঙ্গে যেহেতু এটা একটা পোটেনশিয়াল মানেই তার একটা রেফারেন্স থাকবে, অর্থাৎ কোনো একটা পয়েন্টে v equal to 0 এটা তোকে সেট করতে হবে। এটা যদি তুই সেট না করিস তাহলে তুই কোনো পোটেনশিয়ালেরই মানে ঠিক লিখতে পারবি না কোনো পোটেনশিয়ালকে, কেননা কোনো একটা রেফারেন্সের মানে পোটেনশিয়াল মানে কি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে আসবো, যতটা ওয়ার্ক ডান হবে সেটাই আসলে পোটেনশিয়াল। তো যেই একটা পয়েন্ট থেকে আমি ধরো যাক আমি vx জানতে চাইছি, vx টার মানে হচ্ছে একটা কোনো ফিক্স পয়েন্ট থেকে আমি x এ আনলাম তাতে কতটা ওয়ার্ক ডান হলো। তাহলে এই যে x নট এখানে যখন লোকটা দাঁড়িয়ে ছিল মানে লোকটা বা চার্জটা, তখন এনার্জিটা কি ছিল বা তখন পোটেনশিয়ালটা কি ছিল সেটা তো একটা ডিফাইন ভ্যালু থাকতে হবে, না হলে আমি v at x এটা কি করে বলবো যদি না আমি v at x নট এটা জানা থাকে। তো দিস ইজ দ্য মানে পারপাস অফ রেফারেন্স, ঠিক আছে। যেই ফিজিক্যাল কোয়ান্টিটির ডেফিনেশন গুলো মানে অ্যাবসলিউট নয় আর কি,
যেমন ধর ফোর্সের ক্ষেত্রে এসব কোনো ঝামেলা নেই, কারণ ফোর্স একটা জিনিস যেটা আমি অ্যাপ্লাই করছি কারোর উপর, তার ফলে একটা বস্তুর অ্যাক্সিলারেশন হচ্ছে, তো মাস ইনটু অ্যাক্সিলারেশন, এটা হচ্ছে ফোর্স। তো ফোর্সের ডেফিনেশনটা অ্যাবসলিউট, কিন্তু পোটেনশিয়ালের ডেফিনেশন কিন্তু অ্যাবসলিউট নয়। পোটেনশিয়ালটা কি কোনো একটা কিছুর সাপেক্ষে পোটেনশিয়াল, কোনো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আনতে যতটা কাজ করতে হবে, যেখান থেকে আনলাম অর্থাৎ কিনা বাপের বাড়ি, সেখানে কি ছিল সেটা ডিফাইন্ড থাকতে হবে, তবেই আমি এখানে কি হলো সেটা আমরা লিখতে পারবো। ফলে পোটেনশিয়াল মাত্রেই রেফারেন্স থাকবে, আর রেফারেন্স মাত্রেই, আগেই বলেছি কোনো একটা ক্লাসে যে রেফারেন্স মাত্রেই আমার চয়েস, যা খুশি নিতে পারি। তবে কিছু কিছু চয়েস আছে যেগুলো কনভেনশনাল, ওগুলোতেই সুবিধা হয় তাই ওগুলোই নেওয়া হয়, দরকার মতো চেঞ্জ করা যায়। তো যখনই পোটেনশিয়াল সংক্রান্ত কিছু করব তখনই আমার অটোমেটিক্যালি আরেকটা বাউন্ডারি কন্ডিশন চলে আসবে, সেটা হচ্ছে যে পোটেনশিয়ালটা কোথায় জিরো হবে। পোটেনশিয়াল উইল গো টু জিরো। এবার স্ট্যান্ডার্ড নোটেশন সাধারণত আমরা কি করি, অ্যাট ইনফিনিটি। এখানে ভিটা এক্স এবং ওয়াই এর ফাংশন, তাই হিসেব মতো আমাদের এটা লেখা উচিত, v goes to 0 when x tends to infinity, y tends to infinity। কিন্তু আমাদের প্রবলেমটাতে কি আছে, y ইনফিনিটি পর্যন্ত যাওয়ার কোনো গল্পই নেই, কেননা পোটেনশিয়াল ইনসাইড দ্য স্লট বলেছে। ঠিক আছে, আমার স্লটটা কেমন, আমার স্লট হচ্ছে একটা মেটাল প্লেট, আরেকটা মেটাল প্লেট, একটা সাইড, এরম করা আছে। এটার ভেতরে পোটেনশিয়াল কত, এইটা জানতে চেয়েছে। এদিকে y অ্যাক্সিস আছে, এদিকে x অ্যাক্সিস আছে, সুতরাং দেখতেই পাওয়া যাচ্ছে যে ভেতরে যদি থাকি আমি, তাহলে y ইনফিনিটিতে যাওয়ার কোনো প্রশ্নই নেই, y ইজ বিটুইন 0 অ্যান্ড a, এটা 0 এটা a। ক্লিয়ার? তাহলে কি হবে, তাহলে এটা হবে না, এটা থাকবে না, শুধুমাত্র এইটা থাকবে, v tends to 0 when x tends to infinity। ঠিক আছে, তাহলে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা সলভ করব ইউজিং দিস বাউন্ডারি কন্ডিশনস। এইবার হচ্ছে সেই জিনিস, যেই টেকনিকটা আমরা ইউজ করব সেটা হলো সেপারেশন অফ ভেরিয়েবলস। প্রচন্ড ইজি, প্রচন্ড পপুলার, এবং পরে আমরা দেখব যে এটা মানে একদমই পারফেক্ট, মানে এটা এমন নয় যে আমি শুধু প্রোডাক্ট ধরেছি বলে একটা মানে মানে কি বলবো, মানে প্রোডাক্ট ধরেছি তা এটা সামটা তো ধরিনি, তাহলে আমি একটা সলিউশন পাচ্ছি বাকিগুলোকে পাচ্ছি না, এটা একদমই সেরকম নয়, সেটা আমরা সবার শেষে গিয়ে দেখব। তাহলে আমরা টু স্টার্ট উইথ আমরা vxy ইকুয়াল টু ধরবো x, মানে প্রোডাক্ট আর কি, দুটো ইন্ডিপেন্ডেন্ট ফাংশনের প্রোডাক্ট। আচ্ছা, এবার আমাকে একটা জিনিস বল, যে অঙ্কটা কি তোরা মানে অলরেডি একবার করেছিস, তাহলে আমি স্টেপগুলো এখানে আর দেখাবো না, তারপর আমি সিলিন্ড্রিক্যালে চলে যাব। তোরা কি অঙ্কটা আগে একবার করেছিস? না। ও আচ্ছা আচ্ছা, করিসনি। ও তাহলে তো আমি আর একটু স্লোলি বলতাম। ও আমি ভাবলাম তোদের এটা জানা। আচ্ছা, যতটা বললাম তার মধ্যে কোথাও কিছু জিজ্ঞেস করা থাকলে বল, কারণ আমি একটু ফাস্ট বলেছি এখানটা, কারণ আমি ভেবেছি তোরা এগুলো একবার করেছিস। এমনি যতটা বললাম তার মধ্যে কিছু প্রশ্ন আছে, কোথাও কোনো কিছু? আচ্ছা, কোশ্চেন নেই তাহলে আপাতত। ওকে, তাহলে একটু ব্রেক কষে কষে এগোই। তাহলে আমরা কি করলাম, আমরা একটা নিজেদের সুবিধার জন্য
আপাতত এটাকে অ্যাডহক বলে মনে হচ্ছে। অ্যাডহক মানে হচ্ছে যে এই একটা আন্তাবৃ, আমার সুবিধা হবে বলে আমি কিছু একটা ধরে নিলাম, এরকম একটা ব্যাপার। তো আপাতত আমি এটাকে ধরলাম যে এটা হচ্ছে পোটেনশিয়ালটা এইরকম ফর্মে আছে, একটা প্রোডাক্ট ফর্মে আছে। ঠিক আছে, ধরলাম। তাহলে ধরেছি যখন, এবার এগিয়ে যাই। তাহলে এটা হচ্ছে আমার ইকুয়েশনটা। তো এবার এটাকে বেসিক্যালি আমি এখানে বসাবো, বসাই। আচ্ছা, এখন তো vxy-টা মানে vটা তো xy এর ফাংশন, তাই এটা পার্শিয়াল ডেরিভেটিভ এর মধ্যে ডেরিভেটিভ ফর্মে আছে। এবার v ইকুয়াল টু এক্স ইন্টু ওয়াই যদি বসিয়ে দিই, তাহলে তো ডেল টু ডেল এক্স টু এক্স ওয়াই টু এক্স ওয়াই ইকুয়াল টু 0। অর আচ্ছা, এবার এখানে ওয়াইটা তো মানে এক্স এর ফাংশন নয়, আর এখানেও সেরকমই এক্সটাও হচ্ছে ওয়াই এর ফাংশন নয়, তাহলে ওয়াইটা বাইরে চলে এলো। এই যে ডেরিভেটিভটা, যেটা এতক্ষণ পার্শিয়াল ডেরিভেটিভ ছিল, সেটা এখন হয়ে যাবে টোটাল ডেরিভেটিভ, কেননা ক্যাপিটাল এক্সটা শুধুমাত্র স্মল এক্স এরই ফাংশন। এখানেও সিমিলারলি এটা তো এরকম, আর পার্শিয়ালটা এখন হয়ে গেল টোটাল। এই যে মানে কখন পার্শিয়াল লিখবো কখন টোটাল লিখবো, এগুলো যখন যেখানেই যখনই কোথাও পরীক্ষা দিবি, এটা খুব খুবই সতর্ক থাকবি যে কখনো যেন পার্শিয়াল টোটাল উল্টোপাল্টা না হয়ে যায়। মানে আমি মাঝে মাঝে ক্লাসে খেয়াল না করে মাঝে মাঝে রং করে দিই উল্টোপাল্টা, যাই হোক, কিন্তু সেটা একদম উচিত নয়, একদমই উচিত নয়। তার দুটো কারণ আছে। এক হচ্ছে যে ম্যাথমেটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে, মানে এটা তো ভুল, পার্শিয়ালটা পার্শিয়াল আর টোটালটা টোটাল। এখানে যদি আমি এখন এক্সটা শুধুমাত্র স্মল এক্স এর ফাংশন, তবুও যদি আমি এটাকে এরম লিখতাম, সেটা অ্যাকচুয়ালি ভুল হতো। এটা লেখা মানে হচ্ছে অ্যাজ ইফ এখানে এক্স ছাড়াও আরো কিছু ভেরিয়েবল আছে, ফার্স্ট থিং। আর সেকেন্ড যেটা ব্যাপার, সেটা আরো ইম্পর্টেন্ট, সেটা হলো অনেক সময় অঙ্ক করতে করতে তুই হয়তো মানে বেশি কমপ্লিকেটেড যে অঙ্কগুলো থাকে, ওগুলো করতে করতে অনেক সময় কোথাও একটা ভুল হয়ে যেতে পারে, তুই হয়তো ভুল করলি কোনো একটা স্টেপে। তো তুই যদি পার্শিয়াল আর টোটালটাকে একটু খেয়াল রাখিস, তখন অনেক সময় ভুলগুলো আটকানো যায়। এটা একটা উদাহরণ দিয়ে বললে ভালো হতো, কিন্তু এটা মাথায় রাখিস, পরে কোনো না কোনো সময় ঠিক বুঝতে পারবি। মানে পার্শিয়াল টোটালটা মাথায় রেখে অঙ্ক করলে এমনি অঙ্কটা করার সময়ও প্রসেসটা সম্পর্কেও আইডিয়া পাওয়া যায়, যে যতটা করছি ঠিক করছি বা এরপর কি করতে হবে। তো এটা সবসময় খুব মানে বি কেয়ারফুল। আচ্ছা, এটা হলো। এইবার আমাদের উদ্দেশ্য হলো, এবার এখানে দুটো টার্ম পেয়েছি। তো প্রথম টার্মটার মধ্যে এক্স ভেরিয়েবল আছে, আবার ওয়াই ভেরিয়েবলও আছে, কারণ এটা আছে। সেকেন্ড টার্মটার মধ্যেও এক্স ভেরিয়েবল আছে, ওয়াই ভেরিয়েবল আছে। তাহলে এখনো পর্যন্ত আমাদের তেমন কোনো লাভ হয়নি, কিন্তু এরপরে লাভ হবে যখন আমি পুরো জিনিসটাকে মানে গুণ, এটা হ্যাঁ, এটা গুণ, পুরো জিনিসটাকে যখন আমি এক্স ওয়াই দিয়ে ভাগ করব, তখন আমার লাভটা হবে। তো যেই ভাগ করলাম অমনি কি হলো, ওয়াই ওয়াই কেটে গেল। এখন এটা হয়ে গেল 1/x d2x dx2 1/y d2y dy2 equal to 0। নাও তাহলে আমরা এবার কি পেলাম, একটা পোর্শন পাচ্ছি যেখানে শুধুমাত্র একটাই ভেরিয়েবল আছে, আবার এখানে আবার আরেকটা পোর্শন পাচ্ছি, এখানেও শুধুমাত্র একটাই ভেরিয়েবল আছে। এটাকে আরেকটু ডিজাইন করে আমি লিখতেই পারি, so I can write 1/x
d2x dx2 equal to minus 1 by y d2y dy2 এটা equal to এটা, যেটা is equal to some constant. ঠিক আছে, তাহলে সেপারেশন অফ ভেরিয়েবলস থেকে এই জিনিসটা অ্যাকচুয়ালি পাওয়া গেল, এবং এখানে অ্যাকচুয়ালি সেপারেশন অফ ভেরিয়েবলটা হলো, মানে অ্যাট দিস স্টেজ দেখতেই পাচ্ছি আমরা যে the variables x and y they are separated from each other. তো এটাই ছিল আমার সেপারেশন অফ ভেরিয়েবলস টেকনিকের উদ্দেশ্য, মানে সেপারেশন অফ ভেরিয়েবলস ইজ নট মানে জাস্ট এ প্রোডাক্ট অফ ফাংশনস। সেপারেশন অফ ভেরিয়েবলস মানে হচ্ছে এমন কিছু একটা করা যাতে এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনে দুটো ভেরিয়েবল একসঙ্গে ঢুকে আছে এটাকে সেপারেট করে আমি দুটো বা তিনটে যতগুলো ভেরিয়েবল আছে প্রত্যেকটা ভেরিয়েবলের জন্য আলাদা আলাদা ডিফারেনশিয়াল ইকুয়েশন পাই, সো দ্যাট মাই টার্গেট ইজ টু মানে অ্যাচিভ separate differential equations for each variable. ঠিক আছে, তো পরে আমরা দেখব যে এখান থেকে কিভাবে জেনারেল সলিউশন পাওয়া যায়। প্রাথমিকভাবে মনে হতে পারে যে আমি প্রোডাক্ট ফর্মে নিয়ে একটা বেকার অ্যাজাম্পশন ঢুকিয়ে নিলাম, কিন্তু আসলে সেটা নয়, সেটা পরে বোঝা যাবে। আচ্ছা, তো এখন তো একটা সুন্দর ব্যাপার হয়েছে, ভালোই, এটাকে সলভ করাও যাবে। কিরকম? তাহলে একটা ইকুয়েশন পাচ্ছি d2x dx2 equal to k squared x, আরেকটা পাচ্ছি d2y dy2 equal to minus k square y। হলো, দুটো পেলাম। এদের সলিউশন তো ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, তাই আমি ডাইরেক্ট লিখছি। যদি মনে হয় ব্যাপারটা কি যে হলো বুঝলাম না, তাহলে যেমন ভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশন তোরা অরিজিনালি সলভ করতে শিখেছি সেইভাবে করে দেখে নিস। তো প্রথমটার জন্য আমরা পাবো সলিউশন হচ্ছে e to the power মানে a e to the power kx, b e to the power minus kx, আর দ্বিতীয়টা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, এটার জন্য আমরা পাবো c sin ky প্লাস d cos ky। আচ্ছা, এটাকে অবভিয়াসলি হাইপারবোলিক হিসাবেও লেখা যায়, মানে sin hx cos hx এর টার্মেও লেখা যায়। ঠিক আছে, ওভাবেও লেখা যায়, আবার এটাতেও এভাবেও লেখা যায়। তো তাহলে কি হলো, এটা ছিল x আর এটা ছিল y, আমার পোটেনশিয়ালটা কি ছিল x into y, so potential a function of x and y equal to আমাদের ইনিশিয়াল অ্যাজাম্পশন এইটা equal to a e to the power kx b e to the power minus kx c
sin ky d cos ky হলো। এবার এটা একটা পেলাম। এইবার আসল কাজ হচ্ছে বাউন্ডারি কন্ডিশন গুলো একে একে অ্যাপ্লাই করা। প্রথমটা ছিল y ইকুয়াল টু 0 তে পোটেনশিয়াল 0, দ্বিতীয়টা ছিল y ইকুয়াল টু a তেও পোটেনশিয়াল 0। পুট করি y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 পুট করলে পাওয়া যাচ্ছে vx0 equal to a e to the power kx b e to the power minus kx y0 বসাচ্ছি এখন আমরা, তাহলে এটা তো sin 0 আর ইন্টু d cos ky, d cos ky মানে শুধুমাত্র d, ওকে, সেইটা ইকুয়াল টু 0। এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? d কোএফিসিয়েন্টের ভ্যালুটা 0, কারণ এটা তো 0 হতে পারে না, এটা 0 হলে তো আবার এটাই 0 হয়ে যেত, আর সেটা কোনো জেনারেল সলিউশনও হবে না। ঠিক আছে, মানে মোস্ট জেনারেল পসিবিলিটিটা এখানে কি? এখানে পসিবিলিটি অনেক আছে, d ইকুয়াল টু 0 একটা পসিবিলিটি, a e to the power kx equal to minus b e to the power minus kx, that is another possibility, কিন্তু কি এটা মোস্ট জেনারেল। d equal to 0 হলে এই জিনিসটা 0 হবে for all values of x, রাইট? x এর সমস্ত ভ্যালুর জন্য যদি এইটাকে 0 হতে হয় তাহলে একমাত্র d0 সেটাই সম্ভব। আদারওয়াইজ তুই যদি এটাকে একটা সলিউশন বলে ধরিস তাহলে দেখ এখানে ব্যাপারটা একটু আলাদা হচ্ছে। কি আলাদা হচ্ছে? না, এই কন্ডিশনটা কিন্তু x এর সব ভ্যালুর জন্য প্রযোজ্য নয়, এই কন্ডিশনটা কেবলমাত্র minus a by b equal to e to the power minus 2kx, অর্থাৎ x equal to 1 by minus 2k log minus a by b, অর্থাৎ কি x এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এইটা হোল্ড করছে, বা x এর একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য এই পোরশনটা 0, কিন্তু ওরকম তো নয় আমাদের কন্ডিশনটা। আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের ছবিটা কি ছিল? না, x এর সমস্ত ভ্যালুর জন্যই v ইকুয়াল টু 0। তা এইটা যদি করতে হয় তাহলে একটাই উপায়, সেটা হচ্ছে d ইকুয়াল টু 0, রাইট? তাহলে এটাই আমাদের সলিউশন। অতএব আমার এটা থাকছে না, এটা বেসিক্যালি থাকছে না, d0, রাইট? তাহলে এখন আমার বেসিক্যালি এখানে এইটা পুরোটা থাকছে এবং এখানে শুধু এটা থাকছে। তাহলে এখন আমার vxy দাঁড়ালো এই। কোথাও বুঝতে না পারলে সঙ্গে সঙ্গে বলবি, হ্যাঁ, কেননা এইটাই বেসিক টেকনিক। ল্যাপ্লাস ইকুয়েশন সলভ করার সব থেকে বেশি ইউজ হওয়া টেকনিক কিন্তু এটাই। আর এটা প্রত্যেকটা স্টেপ যদি বুঝিস তাহলে এটার এই ধরনের এবার পরের একটা ছোট ছোট অঙ্ক ওগুলো সহজেই করতে পারবি। তো এই অবধি এলাম একটা বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করে। এবার 2 নম্বরটা অ্যাপ্লাই করব, which is v equal to 0 for y equal to a,
বসাই y equal to a e to the power kx b e to the power minus kx c sin ka equal to 0. ঠিক আগের অঙ্কটার লজিকে এটা 0 নয়, কারণ এটা 0 হলে x এর একটা সলিউশন বেরোবে, কিন্তু এখানে আমরা কি বলছি না x এর সব ভ্যালুর জন্য, এই জন্য অনেক সময় এই সিম্বলটা ইউজ করা হয়। এই সিম্বলটার মানে হচ্ছে ফর অল ভ্যালুস অফ, এটা মানে হচ্ছে x, ও সরি এটা আবার কেন দিলাম, এটার মানে হচ্ছে যে সরি x এর সমস্ত ভ্যালুর জন্যই এটা 0, তো তার ফলে এটা 0 হতে পারে না। আচ্ছা, একই রকম ভাবে এটাও 0 হতে পারে না, কেন? কেননা অলরেডি ডিটা তো 0 হয়ে গেছে, এবার এটাও যদি 0 হয় তাহলে তো পুরো পোটেনশিয়ালটাই 0 হয়ে যাবে, রাইট? তাহলে c ক্যানট বি 0, তাহলে রইল বাকি এইটা, তাহলে সাইন কে এটা তার মানে নিশ্চয়ই 0। তো সাইন কে এ এটা যদি 0 হয়, দ্যাট মিনস হোয়াট? দ্যাট মিনস কে বা কে এ এটা নিশ্চয়ই n পাই, যেখানে n হচ্ছে ইন্টিজার, মানে সাইন যেখানে যেখানে 0 হয় আর কি, 0 পাই 2 পাই 3 পাই 4 পাই। ওকে, সাইন কে 0 মানে হচ্ছে কে এ মাস্ট বি ইন্টিগ্রাল মাল্টিপলস অফ পাই, অতএব কে সমান n পাই বাই a। এইটা একটা দারুণ জিনিস পাওয়া গেল এখানে, তার মানে কে এর কি বলবো, মানে কে ইজ নট কন্টিনিউয়াস, all values not allowed, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা রেজাল্ট। কিছু নির্দিষ্ট পার্টিকুলার ভ্যালুস আর অ্যালাউড। সেই পার্টিকুলার ভ্যালুগুলো কি? k1 পাই বাই a, k2 2 পাই বাই a, k3 3 পাই বাই a, এই সমস্ত k এর ভ্যালু অ্যালাউড, যে কোনো k অ্যালাউড নয়। তাহলে এতক্ষণ আমরা একটা মানে একটাই সলিউশন পেয়েছিলাম, জাস্ট vxy ইকুয়াল টু এটা ইন্টু এটা, কিন্তু এখন আমরা বেসিক্যালি একটা সেট অফ সলিউশনস পেলাম। মানে কিছুক্ষণ আগে অবধি আমাদের ছিল জাস্ট একটাই সলিউশন, জাস্ট দিস, কিন্তু এখন আমরা জানতে পারলাম যে k ইকুয়াল টু n পাই বাই a, সুতরাং এখন আমার vxy-টা অনেকগুলো সলিউশন হয়ে গেল, এখন a set of solutions কিরকম না a e to the power kx b e to the power minus kx into c into sin pi y by a
এটা একটা সলিউশন। আচ্ছা, sin 2 pi y by a আরেকটা সলিউশন। থ্রি পাই ওয়াই বাই এ আরেকটা সলিউশন। এরকম করে 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 চলতেই থাকবে ইনফাইনাইট নাম্বার অফ সলিউশনস। এইগুলো এরা সবাই, অল অফ দেম স্যাটিসফাই দ্য অরিজিনাল partial differential equation। এরা প্রত্যেকে এই ইকুয়েশনটাকে এরা সবাই স্যাটিসফাই করে। এইবারই হচ্ছে আসল মজা। এই যে ইকুয়েশনটা ল্যাপ্লাস ইকুয়েশন, ধরা যাক এটার একটা সলিউশন হচ্ছে এফ এবং আরেকটা সলিউশন হচ্ছে জি। যদি এফ এর একটা সলিউশন হয় তার মানে del 2f del x2 plus del 2f del y2 equal to 0। আচ্ছা, এবার এটা, আচ্ছা এফটা এক্স ওয়াই এর ফাংশন, জিটাও এক্স ওয়াই এর আরেকটা ফাংশন। তো এফ যদি এর একটা সলিউশন হয় তাহলে এটা ট্রু, আবার জিটাও যদি এর একটা সলিউশন হয় সেটা কি solutions of PDE। তো জিটা যদি এর আরেকটা সলিউশন হয় তাহলে এটা হলো, বোঝা গেছে? ল্যাপ্লাস ইকুয়েশন এটা ছিল, তার যদি এফ একটা সলিউশন হয় তাহলে এটা লিখতে পারি, এবং জি যদি আরেকটা সলিউশন হয় তাহলে আমি এটাও লিখতে পারি। এবার আমি যদি এটাকে একটা আরবিট্রারি একটা নাম্বার দিয়ে গুণ করি, এটাকেও আমি একটা আরবিট্রারি নাম্বার দিয়ে গুণ করলাম, দেন হোয়াট উই আর গেটিং, এটা একটা কনস্ট্যান্ট, পি একটা নাম্বার কিউ একটা নাম্বার, del 2 del x2 pf del 2 del y2 pf equal to 0, এবং similarly del 2 del x2 qg del 2 del y2 q qg equal to 0। এইবার যদি আমি দুটো ইকুয়েশনকে অ্যাড করি তাহলে আমি লিখতে পারি যে del 2 del x2 pf plus qg plus del 2 del y2 pf plus qg equal to 0। তার মানে যদি f এবং g ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে বা ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশন, ওকে লিনিয়ার, হ্যাঁ এফ আর জি তার লিনিয়ার কম্বিনেশন হচ্ছে পিএফ প্লাস কিউজি, কিন্তু এফ জি এটা কিন্তু লিনিয়ার কম্বিনেশন না, এটা কিন্তু নন লিনিয়ার কম্বিনেশন। কেমন? তো এফ আর জি যদি ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন হয় তাহলে তাদের যে কোনো লিনিয়ার কম্বিনেশন অলসো ইজ আ সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন।
তার মানে এরা সবাই যদি ল্যাপ্লাস ইকুয়েশনের সলিউশন হয়, তাহলে এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশন ইজ অলসো আ সলিউশন। এরা ইন্ডিভিজুয়ালি যদি প্রত্যেকেই স্যাটিসফাই করে ল্যাপ্লাস ইকুয়েশনকে, তাহলে এদের যে কোনো লিনিয়ার কম্বিনেশন সেটাও এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবে। সো দ্য জেনারেল সলিউশন অফ ল্যাপ্লাস ইকুয়েশন ইজ কি হবে জেনারেল সলিউশন? ও আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস এখানে, আরেকটাও বাউন্ডারি কন্ডিশন আগেই অ্যাপ্লাই করা যেত। আচ্ছা, এটা জেনারেল সলিউশন করার আগে ওটা করে নিই। আরেকটা বাউন্ডারি কন্ডিশন আমাদের ছিল এক্স ইনফিনিটিতে ভি জিরো। তো তো এবার এটা দেখে বুঝতেই পাচ্ছিস যে এক্স ইনফিনিটিতে যদি ভি কে জিরো হতে হয়, তাহলে নিশ্চয়ই এই টার্মটাকে বাদ দিতে হবে, কারণ তা না হলে তো ব্লো আপ করবে। এক্স ইনফিনিটি যদি তুই এখানে বসাস, তাহলে ই টু দ্য পাওয়ার কে এক্স ইনফিনিটি হয়ে যাবে, তখন তো আর পোটেনশিয়ালটা জিরো হবে না। তাহলে পোটেনশিয়ালকে যদি ইনফিনিটিতে গিয়ে জিরো করতে হয়, তাহলে আমাদের অবশ্যই এ কে জিরো করতে হবে। তাহলে থার্ড বাউন্ডারি কন্ডিশন থেকে আমি পাচ্ছি এ ইকুয়াল টু জিরো, রাইট? তার মানে আমার এখানে অলরেডি এই টার্মটা বাদ, নয় নয় করে সবই বাদ হয়ে গেল। তাহলে থাকলো কি? একটা থাকলো ই টু দ্য পাওয়ার মাইনাস কে এক্স, আর একটা থাকলো সাইন অফ দিস, আর সঙ্গে থাকলো কনস্ট্যান্ট। তাহলে আমার জেনারেল সলিউশনটা কি হবে? সাম কনস্ট্যান্ট c1 e to the power minus kx sin pi y by a, some constant c2 e to the power minus kx sin 2 pi y by a, some constant c3 e to the power minus kx sin 3 pi y by a, এই রকম করে করে চলতে থাকবে। এই যে c1, এই c1 এর মধ্যে কি আছে? c1 c2 c3 এর মধ্যে কি আছে? এই কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টটা আছে, এবং একটা কোএফিসিয়েন্টও আছে। মানে বলতে চাইছি, এখানে যেমন করছিলাম যে এফ একটা সলিউশন আর জি যদি একটা সলিউশন হয়, তাহলে পিএফ প্লাস কিউজি সেটাও একটা সলিউশন হবে। তো সিমিলারলি যদি এটা একটা সলিউশন হয়, এটা একটা সলিউশন হয়, তাহলে মানে তাহলে বিসি ইন্টু আলফা ওয়ান, তারপরে বাকিটা ই টু দ্য পাওয়ার মাইনাস কে এক্স সাইন পাই ওয়াই বাই এ প্লাস বিসি আলফা টু, তারপর ই টু দ্য পাওয়ার মাইনাস কে এক্স সাইন 2 পাই ওয়াই বাই এ। মানে বুঝেছিস তো, অরিজিনালি তোর এখানে যা ছিল সেটা ইন্টু সাম কোএফিসিয়েন্ট আর কি, সেই পুরো জিনিসটাকেই আমি একসঙ্গে এখানে c1 c2 করে লিখেছি, মানে পুরোটাই একটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। তাহলে ইন শর্ট, দ্য জেনারেল সলিউশন ইজ সাম ওভার n from 1 to infinity cn e to the power minus n pi x by a, k এর ভ্যালুটা যেটা আমার এখানেই বসাতে হতো, যাই হোক, sin n pi y by a। ঠিক আছে, তাহলে এই হচ্ছে দিস ইজ আওয়ার
জেনারেল সলিউশন যেটা কোনো মতেই এই প্রোডাক্ট ফর্মে আর থাকছে না। এটাই আমি শুরুতে বলছিলাম যে যদিও আমরা শুরুটা একটা অ্যাডহক অ্যাজাম্পশন দিয়েই করলাম, আমরা হঠাৎ করে প্রোডাক্ট ধরে নিলাম, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমি কিন্তু প্রোডাক্টের সামেশন করছি, প্রোডাক্ট এটা ইন্টু এটা, কিন্তু তারপর তার একটা মানে সুপার পজিশন করছি আমরা বিভিন্ন রকম প্রোডাক্টের সামেশন, তার ফলে এটা একটা জেনারেল ফর্ম হয়ে যাবে। এখন আর কিন্তু এরকম, সুতরাং তার মানে এই সেপারেশন অফ ভেরিয়েবলস এই মেথডটা এত পাওয়ারফুল, আমি খুব ইজি অ্যাপ্রোচ দিয়ে শুরু করি এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি আমি জেনারেল সলিউশনটা পাই, মানে নট এনি স্পেসিফিক ফর্ম। এবার তোরা ফুরিয়ার সিরিজ পড়িসনি, আর একটু পরে তোদের ক্লাস আছে, আপাতত আমি ছেড়ে দিচ্ছি, পরের দিন এখানটা থেকে আবার শুরু করব। পরের দিন দেখাবো যে এই জেনারেলটা প্রকৃত অর্থেই জেনারেল, মানে যে কোনো ধরনের আরবিট্রারি ফাংশনকে, মানে যে কোনো ধরনের হিজিবিজি, কিন্তু তার কিছু কন্ডিশন থাকতে হবে, যদিও সেটা পরের দিনই বলবো। ধর এরম একটা ফাংশন আছে, জাস্ট এইটুকু, বা ধর এরম একটা ফাংশন আছে, হ্যাঁ, বা এটাই আছে, হ্যাঁ, তো এরকম যে কোনো ধরনের ফাংশনকে এইরকম সিরিজ আকারে লেখা যেতে পারে। তো মানে এটাই বলতে চাইছি যে আমি সেপারেশন অফ ভেরিয়েবলস করছি, প্রোডাক্ট ফর্ম পাচ্ছি, প্রোডাক্ট ফর্মের সুপার পজিশন পাচ্ছি, এই যে প্রোডাক্ট ফর্মের সুপার পজিশন হিসাবে আমি একটা ফাইনাল সলিউশন পাচ্ছি, এটা কিন্তু আমার যে কোনো ধরনের ফাংশনই হতে পারে। প্রোডাক্ট দিয়ে শুরু করছি ঠিকই, কিন্তু আমি শেষে কিন্তু আমি জেনারেল সলিউশনটাই পাচ্ছি, এমন নয় যে কিছু একটা পার্টিকুলার ধরনের সলিউশন পাচ্ছি। কেননা যে কোনো ধরনের হাবিজাবি ফাংশন, জাস্ট এইটুকু যদি একটা ফাংশন হয়, তাহলেও সেটাকে এইভাবে লেখা যেতে পারে। এই বিষয়টাকে বলা হয় ফুরিয়ার থিওরেম, যেটা তোরা এই সেমিস্টারে ম্যাথ ফিজিক্সে পড়বি। আমি জাস্ট জিনিসটা বলে দেবো, এটা তো স্যার পড়াবেন, কিন্তু বিষয়টা আমি ছোট করে বলে দেবো। আর এই অঙ্কটা আমরা পরের দিন শেষ করব, কেননা আমাদের আরেকটা বাউন্ডারি কন্ডিশন এখনো বাকি আছে, যেটা এরপর আমাদের ইউজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এইটা। সে কোথায় গেল? এই যে এইটা, এখানটায় যেটা ছিল ভি নট এ ফাংশন অফ ওয়াই। ঠিক আছে, তো এটা অফ ফর দ্য নেক্সট ক্লাস। নেক্সট ক্লাসটা একটু তোদের সঙ্গে কথা বলে নেব যে কোন দিন তোরা সকালে ফ্রি থাকবি, সেটা আমাকে একটু তোরা দেখে বলিস পরে, ঠিক আছে? আর কিছু যতটা বললাম তার মধ্যে এনি কোশ্চেন, এটা গ্রিফিথসের এক্সাম্পল থেকে করাচ্ছি আমি, হ্যাঁ, স্পেশাল টেকনিক্স চ্যাপ্টারে এটা পেয়ে যাবি, একদম ফার্স্ট এক্সাম্পল। এনি প্রশ্ন? ঠিক আছে, গুড, কোশ্চেন নেই।